আচ্ছা দেখো, আমরা গতদিন স্টিরিওকেমিস্ট্রি কিছুটা আলোচনা করছিলাম। স্টিরিওকেমিস্ট্রি আরও কিছু অংশ আমাদের আলোচনার বাকি আছে, সেগুলো আজকে আমরা শেষ করব। তো দেখো, আমরা প্রথমে একটা টার্ম পড়ছি, সেটা হচ্ছে এনানসিওমার। অনেকেই জানো, এনানসিওমার হচ্ছে দুটো ত্রিমাত্রিক সমবায়ব যদি তারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয় কিন্তু উপরিপাতন যোগ্য নয়, তখন সেই জাতীয় ত্রিমাত্রিক সমবায়বকে আমরা বলি এনানসিওমার। কি বলছি? দুটি ত্রিমাত্রিক সমবায়ব যারা পরস্পর দর্পণ প্রতিবিম্ব কিন্তু উপরিপাতন বা উপরিপাত যোগ্য নয়। তাদের এনানসিওমার বলে। যেমন ধরো, আমি দুখানা ছবি আঁকছি ল্যাকটিক অ্যাসিডের। তো দেখো, আমরা এখানে ল্যাকটিক অ্যাসিডের দুখানা গঠন এঁকেছি। তো এই গঠন দুটো দেখে মনে হচ্ছে যেন পরস্পরের মিরর ইমেজ, দর্পণ প্রতিবিম্ব। দেখো, আমি একটা মডেল তৈরি করেছি এরকম, আর ধরো এরকম। তা এই মিরর ইমেজ দুটো, এই মডেল দুটো দেখো ঠিক পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। দেখো, গ্রিনের সামনে গ্রিন আছে, রেডের অপোজিটে রেড আছে, ঠিক এই সাদাটার সমদূরত্বে পিছন দিকে সাদাটা আছে, আবার এই ব্রাউন কালারের সমদূরত্বে ব্রাউন কালারটা আছে। তাহলে এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। কিন্তু এদেরকে যদি এর উপরে নিয়ে এসে বসাতে চাও, তাহলে দেখো কিন্তু বসছে না। ফিট হচ্ছে? ফিট হচ্ছে না। লাল কালারটা ম্যাচ করলো, কিন্তু বাকি কোনোটাই আর ম্যাচ করছে না। তাহলে এই দুটোকে আমরা বলবো পরস্পরের দর্পণ প্রতিবিম্ব কিন্তু উপরিপাতন যোগ্য নয়। তখন এই জাতীয় সমবায়বকে বলা হয় পরস্পরের এনানসিওমার। দেখো, এটাকে আমরা ফিশারে নিয়ে আসতে পারি সহজেই। তোমাদের ফিশার শেখানো হয়েছিল গতদিন। তাহলে উপরে লিখলাম CH3, নিচে লিখলাম H, ক্যাভিটি আমার বাম দিকে, তাহলে অ্যাবাভ দ্য প্লেনেটটা বাম দিকে, বিলো দ্য প্লেনেটটা ডান দিকে। আর এটা যদি আমরা করি ফিশারে, তাহলে CH3 H, ক্যাভিটি আমার ডান দিকে, তাহলে অ্যাবাভ দ্য প্লেনেটটা চলে গেল ডান দিকে, আর CH টা চলে আসলো বাম দিকে। তাহলে এদেরকে আমরা বলবো পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। কিন্তু দেখো, এর উপরে তুলে নিয়ে এসে বসাতে যাও, বসবে না। CH3H বসলো এই ছবিতে, কিন্তু OH আর CH হয়ে যাচ্ছে, আর এখানে CH এখানে OH এর উপরে গিয়ে বসছে। তাহলে এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব কিন্তু উপরিপাতন যোগ্য নয়। এরকম যদি আমরা সমবায় পাই, তাদেরকে আমরা বলি এনানসিওমার। নেক্সট দেখো, আর একটা বিষয়, সেটা হচ্ছে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার আমরা এই ধরো একটা সমবায় নিলাম, আর একটা এরকম নিলাম।
দেখো এই সমবায় দুটো না পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, না এদেরকে উপরিপাত করা যায়, অর্থাৎ একটার উপরে আরেকটাকে বসানো যায়, তাহলে এরা উপরিপাত যোগ্যও নয়, আবার দর্পণ প্রতিবিম্বও নয়। তাহলে এরকম যদি আমরা ত্রিমাত্রিক সমবায় পাই, সেই ত্রিমাত্রিক সমবায়গুলোকে বলা হয় পরস্পরের ডায়াস্টেরিওমার। তাহলে কি বলছি, যে দুটি ত্রিমাত্রিক সমবায়ব যারা পরস্পর দর্পণ প্রতিবিম্ব নয়, আবার উপরিপাত যোগ্য নয়, তাদের ডায়াস্টেরিওমার বলা হয়। তাহলে দুটো সমবায় যারা পরস্পর দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না, আবার উপরিপাত যোগ্যও হচ্ছে না, তাদেরকে আমরা বলছি ডায়াস্টেরিওমার। নেক্সট দেখো আরেকটা আমরা টার্ম করব, সেটা হচ্ছে রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ এই কথাটা প্রযোজ্য হচ্ছে যদি কোথাও আলোক সক্রিয় এনানসিওমার উপস্থিত থাকে, তখন এই রেসিমিক মিশ্রণ কথাটা আসবে। কি বলছি, যদি দুটি আলোক সক্রিয় এনানসিওমার উপস্থিত থাকে তখন রেসিমিক মিশ্রণ কথাটা আসে। তাহলে দুটি আলোক সক্রিয় এনানসিওমার সম পরিমাণে উপস্থিত থাকলে রেসিমিক মিশ্রণ কথাটি উল্লেখ করা হয়। মানে কি, দেখো ধরো আমি ল্যাকটিক অ্যাসিড নিলাম, তাহলে দেখতে পাচ্ছ এই ল্যাকটিক অ্যাসিডের এই কার্বনটা হচ্ছে কি একটা স্টিরিও কেন্দ্র, অর্থাৎ চারটে পৃথক গ্রুপ আছে। তাহলে এইটা কিন্তু আলোক সক্রিয় যৌগ। ধরে নাও এই যৌগটা আলোক রশ্মিকে প্লাস আলফা অ্যাঙ্গেলে ঘোরায়, মানে ঘড়ির কাঁটার দিকে ধরে নাও 30 ডিগ্রি কি 50 ডিগ্রি ঘোরাতে সক্ষম। আরেকটা তুমি ল্যাকটিক অ্যাসিডের সমবায় নিচ্ছ এনানসিওমার, এটা ধরে নাও মাইনাস আলফা ডিগ্রি ঘোরায়, অর্থাৎ এখানে এ যতটা ঘোরায়, যত ডিগ্রি অ্যাঙ্গেলে প্লাস মানে ধরে নাও ঘড়ির কাঁটার দিকে, এ তত ডিগ্রি অ্যাঙ্গেলেই ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাতে সক্ষম। এটা ধর্ম এনানসিওমারের। যদি অপটিক্যাল অ্যাক্টিভ হয় তাহলে একটা এনানসিওমার যতটা আলোক রশ্মিকে যেদিকে ঘোরাবে, অন্য এনানসিওমারটা ঠিক ততটার অ্যাঙ্গেলেই বিপরীত দিকে ঘোরাবে। এখন দ্রবণে যদি এই দুটোকে 50% করে উপস্থিত রাখো, এটাও 50% আছে, এটাও 50% আছে, তাহলে দেখা যাবে কি এই 50% আলোক রশ্মিকে যে অ্যাঙ্গেলে ঘোরাবে, এই 50% আলোক রশ্মিকে ঠিক তার বিপরীত অ্যাঙ্গেলে ঘোরাবে। দিয়ে দেখা যাবে
মোটের উপরে মিশ্রণটা আলোক রশ্মিকে কোনো দিকেই ঘোরাতে সক্ষম হচ্ছে না। এইরকম মিশ্রণকে আমরা বলবো রেসিমিক মিশ্রণ। তাহলে রেসিমিক মিশ্রণ হচ্ছে যে আলোক সক্রিয় দুখানা এনানসিওমার যদি কোনো মিশ্রণে সম পরিমাণে উপস্থিত থাকে, তখন দেখা যায় আলোক সক্রিয় উপাদান থাকা সত্ত্বেও মিশ্রণটি আলোক নিষ্ক্রিয় ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ আলোকীয় নিষ্ক্রিয় হয়ে যায়। তখন সেই মিশ্রণকে আমরা বলি রেসিমিক মিশ্রণ। তাহলে কি বলছি কথাটা, যে দুটি আলোক সক্রিয় এনানসিওমার দ্বয় কোন দ্রবণে সম পরিমাণে উপস্থিত থাকলে ওই দ্রবণটি আলোক সক্রিয়তা হারায়, তখন ওই মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। তখন এই মিশ্রণটাকে আমরা বলবো রেসিমিক মিশ্রণ বা রেসিমিক মিক্সচার। তাহলে দুটো যদি আলোক সক্রিয় যৌগ থাকে এবং যারা পরস্পর এনানসিওমার, তাদের সমপরিমাণ উপস্থিতিতে দ্রবণটার আলোক সক্রিয় ধর্ম নষ্ট হয়ে যায়, তখন সেই জাতীয় মিশ্রণকে আমরা বলছি রেসিমিক মিশ্রণ। নেক্সট দেখো, আমরা আরো তিনটে টার্ম পড়ব। একটা হচ্ছে রিটেনশন, একটা হচ্ছে ইনভার্সন, আর একটা হচ্ছে রেসিমাইজেশন। রিটেনশন, ইনভার্সন আর রেসিমাইজেশন। রিটেনশন, ইনভার্সন আর রেসিমাইজেশন, এই টার্মগুলো মাথায় রাখবে। SN1 SN2 বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হয়। SN1 SN2 বিক্রিয়ার ক্ষেত্রে এই রিটেনশন, ইনভার্সন আর রেসিমাইজেশন এই টার্মগুলো প্রযোজ্য। কিরকম দেখো, আমরা যদি SN2 বিক্রিয়ার কথা বলি, ধরে নাও এরকম একটা হ্যালোজেন আছে, এদের একটা হাইড্রোজেন আছে, আর এখানে ধরে নাও একটা C2H5 গ্রুপ আছে। এবার আমরা আচ্ছা SN2 হলো, ঠিক আছে। এবার ধরো এখানে আমি একটা নিউক্লিওফাইল হিসেবে OH- দিলাম। তাহলে যেহেতু বিক্রিয়াটা SN2 কৌশলে হবে, তাহলে বিক্রিয়াটা কিভাবে ঘটবে? CCH3 H C2H5, এধার থেকে Br আস্তে আস্তে খুলে যাবে আর OH টা আস্তে আস্তে প্রবেশ করবে। যে আলটিমেটলি আমরা প্রোডাক্টটা দেখব এরকম হয়ে যাচ্ছে। এধারে OH ঢুকলো আর Brটা Br- হিসেবে বেরিয়ে গেল। তাহলে দেখো, এই Brটা যখন বেরিয়ে গেল, OH দ্বারা প্রতিস্থাপিত হলো, দেখা যাচ্ছে কি এর যে কনফিগারেশন, সেই কনফিগারেশনটা ঠিক অপোজিট হয়ে গেল। তাহলে এরকম যদি অপোজিট কনফিগারেশন হয়, তখন সেই ঘটনাকে বলা হচ্ছে ইনভার্সন। তখন এই ঘটনাকে বলা হচ্ছে ইনভার্সন। তাহলে ইনভার্সন বলতে আমরা বুঝছি, যখন একটা নিউক্লিওফাইল প্রবেশ করছে আর একটা লিভিং গ্রুপ নির্গত হয়ে যাচ্ছে, সেই সময় উৎপন্ন গঠনটা প্রাথমিক গঠনের যদি সঠিক বিপরীত হয়ে যায়, তখন সেই ঘটনাকে বলা হয়
ভার্সান অফ কনফিগারেশন। তাহলে এই ইনভার্সান এই ঘটনাটা আমরা SN2 বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পাই। আর এই SN1 বিক্রিয়ার ক্ষেত্রে ইনভার্সান, রিটেনশন, ডেসিমাইজেশন সবই আমরা একসঙ্গে দেখতে পাবো। দেখো কি রকম, ধরো তুমি নিলে CH3 C Br, এখানে ধরো নিলে C2H5, এখানে ধরো নিলে CH3 এবার এখানে তুমি OH- দিলে। তাহলে আমরা কি দেখব, SN1 এ ম্যাক্সের অ্যাটাক হয় না। তাহলে প্রথম ধাপে কি হবে, এখানে একটা CH3, এখানে CH3 C2H5, এই কার্বন প্লাস হবে। পরবর্তী ধাপে এই OH- যখন যুক্ত হচ্ছে, এই ধার থেকে এসেও যুক্ত হতে পারে বা OH- এধার থেকে এসেও যুক্ত হতে পারে। তাহলে দেখো যখন এই ধার থেকে এসে যুক্ত হচ্ছে তখন তৈরি হবে কি CH3 CH3 C2H5 OH। আর যখন অপোজিট সাইড থেকে এসে যুক্ত হচ্ছে তখন তৈরি হলো CH3 OH, এধারে চলে গেল CH3 এখানে চলে আসলো C2H5। তাহলে দেখো এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা এইটার অনুরূপ, অর্থাৎ এর যে ধারে বিআর ছিল সেই ধারেই OH ঢুকেছে। তাহলে নিউক্লিওফাইলটা যখন যুক্ত হলো, যুক্ত হওয়ার পরে দেখা যাচ্ছে কি যে উৎপন্ন যৌগের যে কনফিগারেশন আর যে সাবস্ট্রেট তার কনফিগারেশন একই, তখন এই ঘটনাটাকে বলা হচ্ছে রিটেনশন। একই থাকলো তার জন্য এটাকে বলা হচ্ছে রিটেনশন অফ কনফিগারেশন। আর যখন উল্টে গেল, যেটা SN2 এর ক্ষেত্রে শুধুমাত্র ইনভার্সন হয়, SN1 এর ক্ষেত্রে যেহেতু দুটো প্রোডাক্ট হয় তার জন্য রিটেনশনও হবে। আবার এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি ইনভার্সন। এবার দেখো এটাও অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ এখানে একটা স্টিরিও কেন্দ্র আছে, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ, এটাও একটা স্টিরিও কেন্দ্র আছে, এবং দেখো এরা পরস্পর দর্পণ প্রতিবিম্ব। তাহলে এরা কি হবে, এনানসিওমার হয়ে যাচ্ছে। তাহলে এরা যখন পরস্পর এনানসিওমার জোড় হয়ে যাচ্ছে, তাহলে এই আলোকরশ্মিকে যেদিকে যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবে, এই আলোকরশ্মি তাকে বিপরীত দিকে সম অ্যাঙ্গেলে ঘোরাবে। এবং দেখা যায় কি, তোমরা জানো যে SN1 বিক্রিয়ায় এই দুটো প্রোডাক্টই সম পরিমাণে উৎপন্ন হবে, অর্থাৎ এটাও হবে 50%, এটাও হবে 50%। তাহলে ওভারঅল এই দুটো যখন সম পরিমাণে তৈরি হবে, এই মিশ্রণ কিন্তু উৎপন্ন দ্রবণের মিশ্রণ কিন্তু আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। তাহলে আলোক নিষ্ক্রিয় হলে সেই ঘটনাটাকে আমরা বলছি কি রেসিমাইজেশন। তাহলে টার্মগুলো বুঝতে পারলে, তাহলে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র ইনভার্সন অফ কনফিগারেশন কথাটা প্রযোজ্য, আর SN1 বিক্রিয়ার ক্ষেত্রে ইনভার্সন অফ কনফিগারেশন, রিটেনশন অফ কনফিগারেশন এবং রেসিমাইজেশন, তিনটে কথাই কিন্তু SN1 বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এই অংশগুলো একটু ভালো করে দেখে নিও। এরপরে আমাদের আর দুই ধরনের সিস্টেম আছে, আমরা এখনই আলোচনা করি, তাহলেই প্রথম এই অংশটা শেষ হয়ে যাবে। তারপরের অংশে আমাদের আছে তোমার হ্যালো অ্যালকেনের বিক্রিয়া। তা হ্যালো অ্যালকেনের বিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় বিক্রিয়া সব থেকে বেশি আসবে, এবং দেখবে তোমরা প্রথম ক্লাসগুলোতে হ্যালো অ্যালকেনের প্রস্তুতির বিভিন্ন বিক্রিয়া পড়েছিলে, এবং আমরা নেক্সট ক্লাস থেকে আলোচনা করব হ্যালো অ্যালকেনের নিজস্ব রাসায়নিক ধর্ম। এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় ওই বিক্রিয়ায় বেশি আসে। এই জাতীয় প্রশ্ন কম আসে কিন্তু আসতে পারে। বিশেষ করে আমরা এখন যে আলোচনা করব DLR RS সিস্টেমটা কিন্তু পরীক্ষায় বেশ কয়েক বছর এসেছে। RS সিস্টেমটা, ডিএলটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। যাই হোক, আসতেই পারে, ওটা কোনো ব্যাপার নয়, HSNL জয়েন্টে কোথাও না কোথাও পাবে।
আচ্ছা দেখো, এবার আমরা আলোচনা করব ডিএল নামকরণ। ডিএল নামকরণ তোমাদের খুব সিম্পল আইডিয়ার উপরে আছে, সহজ সহজ উদাহরণ নিয়ে আলোচনা আছে, বেশি জটিলতা যাচ্ছি না। ডিএল এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে তোমাদের আগে যে কোনো গঠনকেই নিয়ে আসতে হবে ফিশার গঠনে। তোমাদের ক্লাস 12 অনুযায়ী দু ধরনের গঠন আসতে পারে, একটা হচ্ছে ওয়েজ আর হচ্ছে ফিশার। তো আমরা দুটোই কনভার্সন শিখে নিয়েছি একটা অপরটায়। যদি ওয়েজ দেয় তাহলে তুমি ফিশারে চলে আসতে পারবে, ফিশার দিয়ে দিলে তো সুবিধা। তা ধরো এরকম আমি একটা গঠন পেলাম COOH OH CH2OH। তাহলে আমাকে আগে মুখ্য কার্বন শৃঙ্খলটা দেখে নিতে হবে। এটা হচ্ছে মুখ্য কার্বন শৃঙ্খল, একটা দুটো তিনটে কার্বন আছে। এবার যেটা কাইরাল কার্বন বা স্টিরিও কেন্দ্র সেটাকে আমরা মার্ক করলাম। এবার দেখো এই স্টিরিও কেন্দ্রের স্ট্রেট চেনটা বাদ দাও, ব্রাঞ্চিং এর দুই ধারে যে দুটো হাতের মতো আছে সেই দুটোর কথা ভাবো। এখানে দেখো দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে OH আর একটা হচ্ছে H। OH এ অক্সিজেন আর H আছে হাইড্রোজেন, তাহলে অক্সিজেনের অ্যাটমিক ওয়েট কিন্তু বেশি হয় 16 আর হাইড্রোজেনের কম। তাহলে OH টাকে আমরা বলবো প্রায়োরিটি বেশি দিলাম, A গ্রুপ, আর এটা হলো B গ্রুপ। তা যদি এরকম দেখো যে স্ট্রেট কার্বন চেন থাকলো আর এই A গ্রুপটা তোমার হাতের ডান দিকে পড়ছে, দেখো ডান দিকে পড়ছে, যেভাবে তুমি দেখছো সেইভাবে, গঠনের দিকে যাওয়ার দরকার নেই, তাহলে বাঁ দিকে হয়ে যাবে, এইভাবে দেখো উবুর হয়ে। তাহলে দেখো ডান দিকে পড়ছে, ডান দিকে পড়ছে, এই ডান দিকে যদি বেশি প্যারাটির গ্রুপ থাকে তখন সেটাকে আমরা বলি ডি আইসোমার, ডি সমবায়। আর এটাই উল্টো এরকম, এখানে আমরা কি দেখছি, বেশি প্যারাটির গ্রুপটা চলে আসছে বাম দিকে, তাহলে এধারে A গ্রুপ এধারে B গ্রুপ, তখন আমরা এটাকে বলবো এল আইসোমার। তাহলে ডি আইসোমারের ক্ষেত্রে এটা পড়বে ডান দিকে আর এল আইসোমারের ক্ষেত্রে থাকবে বাম দিকে। এবং মাথায় রাখবে যদি কোনো যৌগতে একাধিক এরকম সেন্টার থাকে, ধরো একটা এরকম যৌগ লিখলাম COOH HOH HOH CH2OH, তাহলে একাধিক যদি থাকে তখন কিন্তু সবগুলো দেখার দরকার, তখন আমরা শুধুমাত্র নিচেরটা দেখব, নিচেরটা কোন দিকে আছে। কারণ তোমাদের এই গঠন আসবে যখন আমরা একবারে বইয়ের শেষের ধারে চ্যাপ্টার পড়ব, গ্লুকোজ মলিকিউলার স্ট্রাকচার পড়ব, তখন কিন্তু এই ঘটনাগুলো আসবে, তো তখন আমরা আরো আলোচনা করব। তা যাই হোক, এটা দেখো 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4 দিলাম, তাহলে হাইয়েস্ট নম্বরের কাইরাল কার্বন হচ্ছে 3। 2এও আছে কাইরাল কার্বন, 2এরটা এখানে দেখার দরকার নেই, শুধু 3এরটা দেখো। 3এরটার ক্ষেত্রে OH-টা পড়েছে ডান দিকে, তাহলে গোটা কনফিগারেশনটাকে আমরা বলবো ডি আইসোমার। যদি এরকম হয় তাহলে হাইয়েস্টটা কিন্তু সেই ডান দিকে আছে, তাহলে এটাকেও বলবো ডি আইসোমার। তাহলে যখনই ডান দিকে থাকবে তখন সেগুলোকে আমরা বলবো ডি সমবয়ব। যদি গ্লুকোজ মলিকিউলগুলোর ক্ষেত্রে, কার্বোহাইড্রেট মলিকিউলগুলোর ক্ষেত্রে এরকম একটা নিয়ম আমাদের আছে, পরের অংশে পরের চ্যাপ্টারে পড়বে। এই চ্যাপ্টারে তোমাদের বইয়ে এই জাতীয় উদাহরণ পাবে। এই উদাহরণগুলো তোমরা বায়োমলিকিউলস, জীবজ অণু বলে তোমাদের বইয়ে দেখবে একটা চ্যাপ্টার আছে, শেষের দিক থেকে 3 নম্বর চ্যাপ্টার, শেষের দিক থেকে 3 নম্বর,
ওই চ্যাপ্টারে এরকম ডি গ্লুকোজ, এল গ্লুকোজ এরকম বিভিন্ন নাম তোমরা দেখতে হবে, দরকার থাকলে দেখে নেবে এখন। নেক্সট দেখো, ডিএল এর পরে আরেকটা গুরুত্বপূর্ণ সিস্টেম আমাদের আছে, সেটা হচ্ছে আর এস নামকরণ। আর এবং এস, এই আর এস করতে গেলে তোমাদের প্রথমে কি করতে হবে না, তো যে গঠনই থাক ফিশার স্ট্রাকচারে নিয়ে আসবে। ধরো তোমাকে আমি এরকম এই দিয়ে দিলাম, তাহলে তুমি এটাকে সহজেই ফিশারে নিয়ে আসো। ক্যাভিটি বাম দিকে, তাহলে অ্যাবভ দা প্লেন বাম দিকে, বিলো দা প্লেন ডান দিকে। এবার দেখো, এই যে চারটে গ্রুপ দেখছো, চারটে গ্রুপকে প্রাধান্য অনুযায়ী সাজাতে হবে। ভালো করে বুঝো গ্রুপগুলো কি কি। একটা হচ্ছে CH3, একটা হচ্ছে COOH, একটা হচ্ছে OH, একটা হচ্ছে H। তাহলে এই মাঝের কার্বনটা কার কার সঙ্গে যুক্ত আছে? এখানে কার্বনের সঙ্গে, এখানে কার্বনের সঙ্গে, এখানে অক্সিজেনের সঙ্গে, এখানে হাইড্রোজেনের সঙ্গে। পাশে কি আছে দেখা দাও, যার সঙ্গে কানেক্টেড সেটা দেখো। তাহলে কার্বনের অ্যাটমিক ওয়েট 12, 16, 1। তাহলে হাইয়েস্ট কোনটা? 16। তার মানে OH গ্রুপটাকে আমরা বললাম A গ্রুপ। লোয়েস্ট কোনটা? H, কারণ হাইড্রোজেন 1, তাহলে D হয়ে গেল। তাহলে A B এখানে আমরা সহজে নির্ণয় করেছি, B আর C কে ক্যালকুলেট করব। তাহলে এবার এই গ্রুপটার সঙ্গে কি কি যুক্ত আছে? 3খানা হাইড্রোজেন। তাহলে যখন আমি কার্বন কার্বনের তুলনা করতে পারছি না, তখন এর পাশের সবগুলো গুণ। তাহলে 3টে হাইড্রোজেন মিলে 3 1 কে 3। এখানে কি আছে? একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, কিন্তু এই অক্সিজেনটা আবার ডাবল বন্ডেড। তাহলে ডাবল বন্ডেড অক্সিজেন মানে সেই অক্সিজেনটা তুমি দুটো ভাবতে পারো। তাহলে এখন এইখানে দেখছি কি কটা অক্সিজেন? 3টে অক্সিজেন। তাহলে এই অক্সিজেনটা মনে মনে ধরেছি ডাবল বন্ডের জন্য একটা এক্সট্রা, আর দুটো তো দেখতেই পাচ্ছি। তাহলে 3 16 48। তাহলে এইটার মধ্যে ভারী কোনটা? অবশ্যই এইটা। তাহলে এইটা হয়ে গেল বি, আর এইটা হয়ে গেল সি। এবার এই গঠনটাকে গ্রুপগুলো বাদ দিয়ে ABCD অনুযায়ী বসাও। তাহলে A B C D। এবার লক্ষ্য রাখবে, A থেকে B হয়ে C, A থেকে B হয়ে C রোটেশনটা কোন দিকে হচ্ছে? A থেকে B হয়ে C। তাহলে রোটেশনটা কোন দিকে হলো? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীতে। এবং আরেকটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে ডি গ্রুপটা কোথায় আছে। এই ডি গ্রুপ যদি এরকম উলম্ব অবস্থানে থাকে, ডি গ্রুপ যদি এরকম উলম্ব অবস্থানে থাকে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে তাকে আমরা বলবো এস কনফিগারেশন। কি বললাম? এস কনফিগারেশন। তাহলে এটা হচ্ছে এস কনফিগারেশন। তাহলে নিয়মটা কি? ডি গ্রুপ উলম্ব অবস্থানে থাকলে A থেকে B হয়ে C ঘড়ির কাঁটার বিপরীতে হলে তাকে এস, এবং ঘড়ির কাঁটার দিকে হলে তাকে আর বলবে।
তাহলে ডি গ্রুপটা কিন্তু খুব ভাইটাল। ডি গ্রুপটা যদি নিচে থাকে তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে আর, আর ঘড়ির কাঁটার বিপরীতে হলে তাকে আমরা এস বলব। আর একটা জিনিস বলে দিই, ডি গ্রুপটি অনুভূমিক অবস্থানে থাকলে, অনুভূমিক মানে এরকম পাশাপাশি অবস্থান, তাহলে অনুভূমিকে থাকলে এ থেকে বি হয়ে সি ঘূর্ণন ঘড়ির কাঁটার বিপরীতে হলে আর ও ঘড়ির কাঁটার দিকে হলে এস কনফিগারেশন হবে। বুঝতে পারলে? তাহলে ডি গ্রুপটা যদি ঘড়ির কাঁটার, তোমার ডি গ্রুপটা যদি ঘড়ির কাঁটার ডি গ্রুপটা যদি অনুভূমিক অবস্থানে থাকে আর এ থেকে বি হয়ে সি এটা যদি তোমার ঘড়ির কাঁটার বিপরীতে হয় তাহলে আর, আর ঘড়ির কাঁটার দিকে হলে এস, অর্থাৎ এখানে যা হচ্ছে এটা হয়ে গেলে তার বিপরীত বা অপোজিটটা হবে। তা দেখো আমরা আরো কিছু উদাহরণ আলোচনা করি, তাহলে তোমাদের একটা আইডিয়া তৈরি হবে। অনেক উদাহরণ তোমরা নিতে পারো, উদাহরণগুলো প্র্যাকটিস করবে। পরীক্ষায় এরকম একবার এসেছিল যে ধরো বলে দিল, আচ্ছা পরে আমরা আসছি, এরকম আসতে পারে। এটা আর নাইস, তাহলে কি করব? বুঝলে? তাহলে সহজেই দেখো, অক্সিজেন, কার্বন, কার্বন, নাইট্রোজেন, তাহলে হাইয়েস্ট কে? অক্সিজেন। তাহলে অক্সিজেন হাইয়েস্ট, পারমাণবিক গুরুত্ব 16, তাহলে এটা হয়ে গেল এ গ্রুপ। নাইট্রোজেন তারপরে 14, তাহলে এটা হয়ে গেল বি গ্রুপ। কার্বন, কার্বন পার্থক্য করতে পারছি না, পাশে দেখবো অক্সিজেন আছে, এখানে শুধু হাইড্রোজেন আছে, তাহলে এটা সি, আর এটা হয়ে গেল ডি। তাহলে এবার দেখো এ থেকে বি হয়ে সি আর ডি কোথায় আছে? উলম্ব অবস্থানে আছে, তাহলে এটাকে আমরা বলবো এস কনফিগারেশন। আবার ধর এরকম নিলাম একটা, এরকম একটা নিলাম, তাহলে এখানে গ্রুপগুলো কি কি? CH3H OH C2H5। তাহলে এই গ্রুপগুলোকে আগে আমরা সাজিয়ে নিই, ABCD। ABCDটা বুঝতে পারলেই সহজেই পেরে যাবে। তাহলে দেখো কি কি গ্রুপ? H OH CH3 আর C2H5 মানে CH2CH3। তাহলে এদের মধ্যে সবথেকে বেশি পারমাণবিক গুরুত্ব দেখো অক্সিজেনের, তাহলে অক্সিজেন হচ্ছে গ্রুপ এ। হাইড্রোজেন হচ্ছে সবথেকে কম, গ্রুপ ডি। এই কার্বন কার্বন তুলনা করতে পারলাম না, তুলনা করতে যেহেতু পারছি না তাহলে পাশের যোগ করব। পাশের যোগ করো 1 1 1 3, 1 1 এ 2, আর এই কার্বন আবার 12, তাহলে 12 13 14 হয়ে গেল। তাহলে এইখানে কার্বনকে ঘিরে আছে 14, আর এখানে কার্বনকে ঘিরে আছে 3, তাহলে এই গ্রুপটা হয়ে গেল বি, এই গ্রুপটা হয়ে গেল সি।
তাহলে CH3 হচ্ছে এখানটায় C গ্রুপ, H-টা হচ্ছে D গ্রুপ, C2H5টা হচ্ছে B গ্রুপ, আর এটা হচ্ছে A গ্রুপ। তাহলে এবার দেখো ABC, তাহলে ঘড়ির কাঁটার দিকে, কিন্তু আবার D কোথায়? অনুভূমিকে। তাহলে D যদি অনুভূমিকে থাকে তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে তখন আমরা সেটাকে বলবো S কনফিগারেশন। বুঝতে পারলে? তাহলে এইরকম ভাবে আমরা RS করছি। এবার আমরা আরেকটা উদাহরণ নিই যেখানটায় দুটো করা যায়। দেখো কি এই ধরো একটা উদাহরণ নিলাম, COOH C, এধারে HBr, এধারে BrH, এধারে নিচে CH3। এটার ক্ষেত্রে আমরা আগে নাম্বারিং করব। নাম্বারিং এর সিস্টেম তোমরা জানো, COOH ফাংশনাল গ্রুপ, তাহলে এটাকে 1 নম্বর 2 3 4। তাহলে এখানে আমাদের স্টিরিও সেন্টার কিন্তু দুটো আছে, একটা হচ্ছে 2 নম্বর, একটা হচ্ছে 3 নম্বর। তার জন্য আমরা কি করব, C2 এর আগে করে নেব, তারপরে C3 এর আবার কনফিগারেশন হিসাব করব। তাহলে C2 এ যে গ্রুপগুলো আছে দেখো কি, COOH, তারপরে H, Br, আর এই গোটা গ্রুপটা মানে কি H, Br, CH3, বুঝলে? তাহলে এদের মধ্যে যদি পার্থক্য করি কিভাবে করব দেখো, ব্রোমিন অনেক বেশি, ব্রোমিন প্রায় 82-83 হয় অ্যাটমিক ওয়েট, তাহলে ব্রোমিন হয়ে গেল A, হাইড্রোজেন সবথেকে কম তাহলে D, এবার COOH, তাহলে এখানে কার্বনকে ঘিরে 3টে অক্সিজেন পাচ্ছি, আর এখানে কার্বনকে ঘিরে একটা হাইড্রোজেন, একটা কার্বন, একটা ব্রোমিন পাচ্ছি। তাহলে 3 × 48 ম্যাক্সিমাম, আর ব্রোমিন তো একাই 48 পার, তার সঙ্গে আবার কার্বন আছে, হাইড্রোজেন আছে। তাহলে এই গ্রুপটা কি হয়ে গেল? অবশ্যই ভারী হলো এই গ্রুপটার তুলনায়। তাহলে এটা হয়ে গেল B গ্রুপ, আর এটা হয়ে গেল C গ্রুপ। তাহলে C2 এর যে কনফিগারেশন, তাতে আমরা কি পাচ্ছি, এই ধারে D, এই ধারে A, এইখানে B, এইখানে C। তাহলে এবার ABC, A থেকে B হয়ে C, সবসময় A থেকে B হয়ে C, ডিটা কোথায় পাচ্ছি? অনুভূমিকে। তাহলে এইটা হয়ে গেল S কনফিগারেশন। তাহলে C2 গেল, এবার আসবো আমরা C3 তে। তাহলে C2 এর ক্ষেত্রে দেখলাম যে কনফিগারেশনটা তোমার S কনফিগারেশন, কারণ ঘড়ির কাঁটার দিকে ঘুরলো কিন্তু D আবার অনুভূমিকে। এবার যদি আমরা এই C3 এর ক্ষেত্রে আসি, C3 এর ক্ষেত্রে গ্রুপগুলো কি কি? Br, H, CH3, আর একটা হচ্ছে C, H, Br, COOH। তাহলে দেখো হাইয়েস্ট হচ্ছে Br গ্রুপে, হাইড্রোজেন D, এখানে কার্বন, এখানেও কার্বন, তুলনা করতে পারলাম না, কিন্তু এখানে হাইড্রোজেন খুবই হালকা 3টে, আর এখানে ভারী ভারী অ্যাটম। তাহলে এইটা হয়ে গেল B, এটা হয়ে গেল C। তাহলে C3 এর কনফিগারেশনে যদি আসি তাহলে কি বলবো, এখানে D গ্রুপ, এখানে A গ্রুপ, এখানে C গ্রুপ, এখানে B গ্রুপ। তাহলে ABC, আবার ঘড়ি কাঁটার দিকে কিন্তু D অনুভূমিকে, তাহলে এটাও হয়ে গেল S। তাহলে এটার কনফিগারেশনটা দাঁড়ালো কি 2S 3S কনফিগারেশন দাঁড়ালো। সবই তোমাদের S পড়ে গেল, ভাগ্য ভালো নাই, আর একটা আমি আর করতে পারিনি। তা যাই হোক, তোমরা যখন বই উদাহরণ দেখবে আরও পাবে, এসও পাবে। তা যাই হোক, বিষয়টা একই, আর হোক বা এস হোক, কনফিগারেশনটা কোন দিকে ঘুরছে সেটা উপরে লক্ষ্য রাখতে হবে। তাহলে এরকম যদি দুখানা স্টিরিও কেন্দ্র থাকে, তার কিন্তু দুখানা স্টিরিও কেন্দ্রের আলাদা আলাদা নাম্বারিং করে সেই নাম্বারিং অনুযায়ী
তাদের তোমাদের আর বা এস কনফিগারেশন হিসাব করতে হবে। এবার আসি, ধরো তোমাকে পরীক্ষায় একটা প্রশ্ন দিয়ে দিল, এরকম প্রশ্ন আসে, ধরো বলল আর 2-ব্রোমো প্রোপানোয়িক অ্যাসিড এর গঠন দেখাও। আর 2-ব্রোমো প্রোপানোয়িক অ্যাসিডের গঠন দেখাও। তাহলে আগে প্রোপানোয়িক অ্যাসিড কি সেটা আগে দেখি। 2-ব্রোমো প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড তার 3 কার্বন, 2 নম্বরে একটা ব্রোমিন, আর তো কিছু উল্লেখ করা নাই, তাহলে বাকিগুলো হাইড্রোজেন বসিয়ে দাও। তাহলে এটা হচ্ছে 2-ব্রোমো প্রোপানোয়িক অ্যাসিড। এবার এটাকে তোমাকে লিখতে হবে আর কনফিগারেশনে। সেটা তুমি ফিশারেও লিখতে পারো বা ওয়েজেও লিখতে পারো। আমরা আগে ফিশারের ক্ষেত্রে দেখব। তাহলে এখানে যে 4টে গ্রুপ আছে, Br, CH3H, COOH, তোমাদের নিশ্চয়ই এতক্ষণে ধারণা হয়েছে যে এদের মধ্যে কোনটা এ গ্রুপ, কোনটা বি গ্রুপ, কোনটা সি গ্রুপ এবং কোনটা ডি গ্রুপ। ব্রোমিন এ গ্রুপ, হাইড্রোজেন ডি গ্রুপ, COOH CH3, তাহলে অক্সিজেন যুক্ত আছে, তাহলে এটা ভারী হয়ে গেল, আর এটা হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে ABCD আলাদা করলাম। এবার এদেরকে আমরা ফিশারে নিয়ে যাব। তাহলে আর কনফিগারেশন যেহেতু, তাহলে তুমি কি করবে, ডিটাকে ধরো এখানে রেখে দিলে, এবার এখানে এ, এখানে বি, এখানে সি যদি করে দাও, তাহলে কি হচ্ছে আর কনফিগারেশন। কারণ ডি উলম্ব অবস্থানে আর এবিসি এর রোটেশনটা ক্লকওয়াইজ, তাহলে হলেই সেটাকে আমরা বলবো কি আর কনফিগারেশন। তাহলে এবার কি করব, গ্রুপগুলোকে বসিয়ে দেব। তাহলে এইচটা নিচে বসালাম, এ এখানে বিআর বসালাম, বি ওপরে বসালাম, CH3 এখানে বসালাম, তাহলেই হয়ে গেল R2-ব্রোমো প্রোপানোয়িক অ্যাসিড। আবার যদি তুমি এটাকে ফিশার থেকে ওয়েজে নিয়ে যেতে চাও, তাহলে কি করবে, এই করে নিলাম। তাহলে এটা হচ্ছে এই মাঝের কার্বনটা, তাহলে এর সঙ্গে দেখো উপরে COOH আছে, তাহলে উপরে লিখে দিলাম, নিচে এইচ আছে, তাহলে নিচে লিখে দিলাম। এবার দেখো ক্যাভিটি কোন দিকে, বাম দিকে, তাহলে ক্যাভিটি যেহেতু বাম দিকে, তার মানে যেটা বাম হাতে আছে সেটা কোথায় বসবে, অ্যাবাভ দ্য প্লেনে, সেটা তোমরা শিখেছি। তাহলে যেটা বাম হাতে আছে সেটা বসিয়ে দেব অ্যাবাভ দ্য প্লেনে। তাহলে ব্রোমিনটা বাম হাতে আছে, তাহলে ব্রোমিনটা বসে গেল অ্যাবাভ দ্য প্লেনে, আর CH3টা ডান দিকে আসছে, এখানে ডান দিকে আছে, তার মানে এখানে বসে গেল বিলো দ্য প্লেনে। তাহলে এভাবেও তুমি গঠনটাকে পরিবর্তন করে নিতে পারো। তাহলে এভাবে তোমাদের আর বা এস কনফিগারেশন তো বের করতে বলে, অথবা এরকম একটা নাম লিখে দেয়, দিয়ে বলে এর আর বা এস কনফিগারেশন গঠনটা দেখাও। তাহলে তোমাদের এই পদ্ধতিগুলোর সাহায্য নিতে হবে, তাহলেই তোমরা এই অংশটা পেরে যাবে। যাই হোক, তোমাদের বইয়ে দেখবে অংশগুলো সব পেয়ে যাবে, গোছানো আছে। কিছু উদাহরণ প্র্যাকটিস করবে, আমি উদাহরণ তোমাদের কিছু করতেও দেবো নেক্সট। তারপরে আমরা কেমিক্যাল রিয়াকশান, এটারই যে রিয়াকশানগুলো আছে পরের অংশে, হ্যালো অ্যালকেনের বিক্রিয়াগুলো, সেই বিক্রিয়াগুলোতে নেক্সট ক্লাসে আলোচনা করব।